সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের শিক্ষক অরূপ কুমার পাল, প্রভাষক, সমাজ কল্যাণ বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। এই করোনা দুর্যোগ মহামারীকালীন সময় আশা করি তোমরা সবাই নিজ গৃহে অবস্থান করছো পরিবারের সাথে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলে নিজে সুস্থ আছো, পরিবারের সবাইকেও সুস্থ রেখেছো। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের জলবায়ু পরিবর্তন ইস্যু ও দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সটি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা শুরু করেছি জলবায়ু পরিবর্তন ইস্যু ও দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সটি অনলাইন ক্লাস। এটা আজকের আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জলবায়ুর উপাদান, জলবায়ু পরিবর্তনের কারণ এবং জলবায়ুর প্রভাব। যে জলবায়ুর পরিবর্তন হয়েছে পরিবর্তনের প্রভাব। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনার প্রথমে আসে জলবায়ুর উপাদান। জলবায়ুর বেশ কিছু উপাদান রয়েছে। এর মধ্যে একটি উপাদান হচ্ছে উচ্চতা। উচ্চতা বলতে কোনো স্থানের উচ্চতাকে নির্দেশ করা হয়েছে। পৃথিবীতে তোমরা জানো, পৃথিবী একটি কমলা লেবুর মতো গ্রহ। পৃথিবীর প্রতিবাদ স্থান রয়েছে, অর্থাৎ একটি তোমরা যদি গোলক দেখো, কমলা লেবু দেখো, একটি জায়গা তোমরা যদি হাত দিয়ে ধরো কিংবা কোনো কিছুতে পয়েন্ট নির্দেশ করো, কিন্তু ঠিক অপোজিট প্রান্তে, বৃত্তের অপোজিট প্রান্তে একটি বিন্দু পাবে, প্রতিবাদ স্থান বলা হচ্ছে। এরকম বিভিন্ন বিষয় থাকে। একটি অক্ষাংশ, কিন্তু অক্ষাংশের দুইটি জায়গাতে শুধু উচ্চতার পরিবর্তনের কারণে টেম্পারেচার ভিন্ন লক্ষ্য করা যায়। এর কারণ হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা যত উপরে যাব তাপমাত্রা কমতে থাকবে। বলা হয়ে থাকে প্রতি 1000 মিটার উচ্চতার জন্য 6 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রার পরিবর্তন ঘটে। আমরা যদি 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার উপরে উঠি, তাহলে যে টেম্পারেচারটি ছিল 1000 মিটার নিচে, তার থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে আসবে। এভাবে যত উপরে যাব টেম্পারেচার ঠিক ততটি কমে আসতে থাকবে। প্রতি 1000 মিটারের জন্য 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকবে। এজন্য বলা হচ্ছে এই জলবায়ুর উপাদান উচ্চতার উপর একটি বিশালভাবে নির্ভরশীল। যদি কোনো পাহাড়ের উপরে স্থান থাকে, মালভূমি যদি থাকে, মালভূমির উপর যদি একটা গ্রাম থাকে, আবার একই অক্ষাংশে অবস্থিত অন্য একটি গ্রাম রয়েছে বা একটি বসত বাড়ি রয়েছে, সেখানকার তাপমাত্রা উচ্চ স্থানের তাপমাত্রার চেয়ে ভিন্ন হবে। এজন্য উচ্চতা জলবায়ুর একটি উপাদান হিসেবে আমরা উল্লেখ করছি। এরপরে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা সমুদ্র স্রোত। তোমরা জানো আমাদের যে পৃথিবী বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সমুদ্র। প্রায় 72% সমুদ্র রয়েছে পৃথিবীকে বেষ্টন করে। উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল শীতল থাকে। একইভাবে শীতল ল্যাব্রাডর স্রোত উত্তর আমেরিকার পূর্ব উপকূলকে শীতল। এভাবে সমুদ্র স্রোতের প্রভাবে কোনো দেশের উপকূলীয় এলাকা শীতল থাকছে কিংবা শীতলতার পরিমাণ কম বেশি হচ্ছে। অক্ষাংশ, আমাদের যে পৃথিবী রয়েছে সেটি সূর্যকে কেন্দ্র করে ক্রমশ আবর্তিত হচ্ছে। সূর্যের অবস্থান কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যে পরিবর্তিত হয়। দুইটি
ক্রান্তির বাইরে সূর্য লম্বভাবে পতিত হয়। মেরু, যে মেরু রয়েছে, দুইটি মেরু, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এই মেরু দুটির দিকে সূর্য তির্যকভাবে হতে থাকে। তির্যকভাবে অর্থাৎ লম্বভাবে এখানে সূর্যরশ্মি পতিত হয় না, হেলে থাকে। খারাপভাবে যদি না থাকে, লম্বভাবে বা খারাপভাবে আমরা যদি যেটাই বলি না কেন, সেটার বিপরীত হচ্ছে তির্যক। তির্যকভাবে অর্থাৎ হেলে থাকে। মনে করো সূর্য থাকে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ঠিক লম্ব আকারে, আমার হাত চোখ বাঁকা দেখাচ্ছে যদিও, এইভাবে লম্ব থাকলে আস্তে ক্রমশভাবে তির্যক বলতে এরকম হেলে থাকাকে বোঝাবে আস্তে আস্তে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী যে বিষয় উপাদানটি রয়েছে সেটি হচ্ছে বায়ু। তোমরা জানো পৃথিবীর বায়ু প্রবাহ বিভিন্ন চাপ বলয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই চাপ বলয়গুলো বায়ু প্রবাহকে নিয়ন্ত্রিত করছে এবং খুব সহজ বিষয় যে যেখানে উচ্চচাপ আছে, উচ্চচাপ থেকে বায়ু ক্রমাগতভাবে নিম্নচাপ এলাকা থেকে প্রবাহিত হতে থাকে। জলবায়ুর আরও যেসব অন্যান্য উপাদান রয়েছে আমরা উল্লেখ করতে পারি আর্দ্রতা এবং বৃষ্টিপাত। আর্দ্রতা হচ্ছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ পানির পরিমাণকে আর্দ্রতা বলা হচ্ছে। আর্দ্রতার মাধ্যমে সরাসরিভাবেই জলবায়ু নিয়ন্ত্রিত হয়ে থাকে, তাই একে উপাদান বলা হয়। যেখানে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে অর্থাৎ বায়ু শুষ্ক নয়, সেসব এলাকায় বৃষ্টিপাত বেশি হয়ে থাকে। যদি তোমরা লক্ষ্য করবে যে সমুদ্রের, নদীর, অন্যান্য জলাশয় বা বিভিন্ন উৎস থেকে যে পানিগুলো বাষ্পীভূত হয়ে মেঘের সৃষ্টি করে, মেঘগুলো যে সুউচ্চ পর্বতশ্রেণী রয়েছে সে পর্বতশ্রেণীতে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায়। কিন্তু পর্বতের এক সাইডে বৃষ্টিপাত হচ্ছে, সম্মুখভাবে যদি তোমরা চিন্তা করো, পিছনে ঠিক পর্বতের পেছন সাইডে বৃষ্টিপাত সেভাবে হয় না। এই বৃষ্টিপাতের অভাবে সেখানে মরুভূমির সৃষ্টি হয়। জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তোমরা জানো জলবায়ু পরিবর্তন প্রধানত ঘটছে তাপের পরিবর্তনের মাধ্যমে। এই পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্য বেশ কিছু ফ্যাক্টর কাজ করে। এর মধ্যে অন্যতম হচ্ছে গ্রিন হাউস গ্যাস। বায়ুমণ্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে, সে সকল গ্যাসকে আমরা গ্রিন হাউস গ্যাস বলে জানি। বায়ুমণ্ডলে প্রাথমিক গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে উল্লেখ করা হচ্ছে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন। এটি প্রথম, এর বাইরেও বেশ কিছু রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। গ্রিন হাউস ইফেক্ট তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, একটু অবলোকন করো। গ্রিন হাউস ইফেক্টের এখানে সূর্য থেকে যে রশ্মি ভূপৃষ্ঠে আবর্তিত হচ্ছে, ভূপৃষ্ঠ এই উত্তাপকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার ফলে উত্তাপগুলো মহাশূন্যে যায়। কিন্তু গ্রিন হাউস গ্যাসের একটি লেয়ার সৃষ্টি হয়েছে। পৃথিবীকে আমরা যেমন শীতকালে গায়ের ওপর লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকি, ঠিক একইভাবে পৃথিবীর চারিদিকে একটি বলয়ের সৃষ্টি হয়েছে গ্রিন হাউস গ্যাসের। এই বলয়ের প্রভাবে তাপ মহাশূন্যে ফেরত যেতে পারছে না, পৃথিবীতে বরং ফিরে আসছে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, যার ফলে বরফ গলে যাচ্ছে। সুপ্রাচীন কাল থেকে যে গ্রিন হাউস এই ধারণাটি চলে আসছে। বর্তমানে শীত প্রধান দেশে কাঁচের তৈরি ঘরে বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করা হয়ে থাকে।
যেহেতু সবজি চাষাবাদের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, সেই তাপমাত্রা যদি নিশ্চিত না করা যায় তাহলে সবজির চাষাবাদ সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। সবজির চাষাবাদকে সুষ্ঠুভাবে করার জন্য এই শীতপ্রধান দেশে কাঁচের তৈরি বিভিন্ন ঘর রয়েছে। এই ঘরে সবজির চাষাবাদ করা হয়। সূর্য থেকে যে তাপ আসে সে তাপ কাঁচের ঘরে আবদ্ধ থাকে এবং সেখান থেকে খুব কম পরিমাণ তাপ নির্গত হয়, যার ফলে সবজির জন্য প্রয়োজনীয় তাপমাত্রা সেখানে কনফার্ম করা সম্ভব হয়। এভাবে সবজি চাষাবাদ করা হচ্ছে শীতপ্রধান দেশে। রোমান সম্রাট টাইবেরিয়াস প্রতিদিন শসা আর বিভিন্ন ধরনের শাকসবজি খেতেন। এটি একটি গ্রিনহাউস গ্যাসের প্রাচীনকাল থেকেই ধারণা। তিনি বিশেষ ধরনের, সে সময় কাজ সেভাবে ছিল না, বিশেষ ধরনের ঘরে এভাবে সবজি চাষ করা হতো। আবার যে শীতের সময় যখন রোদ পাওয়া যেত, রোদে সবজিগুলো রাখা হতো, সবজির গাছগুলো রাখা হতো। পরবর্তীতে যখন রাতে তীব্র ঠান্ডা পড়ে, সেই গাছগুলো ঘরের মধ্যে একটি আবদ্ধ কক্ষে গরম উষ্ণ আবহাওয়ায় উষ্ণ পরিবেশে রাখা হতো। সূর্য থেকে ভূপৃষ্ঠে আসা উচ্চ শক্তির শর্ট ওয়েভ অ্যান্ড লো ফ্রিকোয়েন্সিস আল্ট্রাভায়োলেট, যেটা ইউভি অ্যান্ড ভিজিবল, এই আলোকরশ্মি বায়ুমণ্ডল ভেদ করে বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছায়। আলোক রশ্মি বায়ুমণ্ডলে যখন প্রবেশ করলে তাতে অবস্থান করা মেঘ ও বিদ্যমান ধূলিকণা দ্বারা 25% রিফ্লেক্টেড হয়ে মহাশূন্যে ছড়িয়ে পড়ে। 19% মেঘ ও গ্যাস দ্বারা, এখানে ওজোন জাতীয় বলা হচ্ছে, শোষিত হয়। আবার 20% মেঘ ও গ্যাস দ্বারা, ওজোন জাতীয় নয়, এবং সর্বশেষ যে 6% বায়ুমণ্ডল দ্বারা মহাশূন্যে প্রতিফলিত হয়। ফলে কিছু শক্তি ক্ষয় হয়ে এই যে 55% ভূপৃষ্ঠে পৌঁছায়। ভূপৃষ্ঠে আসা আলোক রশ্মির 49% ভূপৃষ্ঠের দ্বারা শোষিত হয় এবং 6% বায়ুমণ্ডলে কম শক্তিতে প্রতিফলিত হয়। ভূপৃষ্ঠ দ্বারা শোষিত আলোক রশ্মিও পরবর্তীতে বায়ুমণ্ডলে প্রতিফলিত হয়, অর্থাৎ ভূপৃষ্ঠে আসা উচ্চ শক্তির শর্ট ওয়েভ 55% বায়ুমণ্ডলে কম শক্তির বিকিরণে প্রতিফলিত হয়। প্রতিফলিত এরকম শক্তির বিকিরণ এই ওজোন যে গ্যাসগুলো রয়েছে, যে তোমার গ্রিনহাউস গ্যাসগুলো রয়েছে, গ্রিনহাউস গ্যাস দ্বারা সৌরমণ্ডলীতে ফেরত যেতে বাধাপ্রাপ্ত হয় এবং খুব সামান্য মহাশূন্যে ফেরত যায়। অবশিষ্ট সবই উক্ত গ্যাস দ্বারা শোষিত হয়। শোষিত বিকিরণ তাপশক্তিতে রূপান্তরিত হয় এবং ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি করে। বায়ুমণ্ডলে প্রতিফলিত কম শক্তির বিকিরণ পুনঃ ভূপৃষ্ঠে প্রতিফলিত ও শোষিত হয়ে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের যত বৃদ্ধি ঘটছে, ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত কম শক্তির বিকিরণ ততই পুনঃ প্রতিফলিত ও শোষিত হয়ে বায়ুমণ্ডলের তথা ভূপৃষ্ঠের তাপমাত্রা যুগপৎ বৃদ্ধি করে চলেছে। এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে গ্রিনহাউস প্রক্রিয়া। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের যে উদ্বেগজনক বৃদ্ধির ঘটনা ঘটছে, এটি আমাদের মানুষের ক্রিয়াকলাপের জন্যই ঘটে চলেছে। এই গ্যাসের প্রধান উৎস হচ্ছে শিল্প, পরিবহন, স্থান, গরম করা বা শীতলীকরণ, বিদ্যুৎ উৎপাদন, রান্নার জ্বালানি ইত্যাদিতে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি। যেমন এর মধ্যে রয়েছে পেট্রোল, ডিজেল, অকটেন, লুব্রিক্যান্ট অয়েল, কয়লা, গ্যাস ইত্যাদি। এছাড়া বৃক্ষ নিধন, বন উজাড়ের কারণেও বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
বায়ুমণ্ডলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির ফলে নানা ধরনের সমস্যা সৃষ্টি করছে তোমার অ্যান্টার্কটিকা মহাদেশের মতো জায়গায়। মিথেনের পরিমাণ বৃদ্ধির কারণ হচ্ছে কৃষি চাষ, পশুপালন, পোকামাকড়ের ক্রিয়াকলাপ, বর্জ্য পচনশীল বস্তু মাটি চাপা দেয়া, কয়লা, জীবাশ্ম জ্বালানি, খনি থেকে উত্তোলন করা যেসব পদার্থ রয়েছে এগুলোই প্রধানত এজন্য দায়ী। বায়ুমণ্ডলে নাইট্রাস অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় প্রধানত ভূমি ব্যবহারে রূপান্তরের কারণে। জীবাশ্ম জ্বালানির দহন, প্রাণী ও উদ্ভিদ দেহে পুড়ে যাওয়া বা পচন, ভূমি ভরাটের ফলে গাছগাছালির পচন, কৃষিকাজ ইত্যাদির ফলেই বায়ুমণ্ডলে অতিরিক্ত নাইট্রাস অক্সাইডের বৃদ্ধি ঘটছে। ক্লোরোফ্লোরোকার্বনের এক প্রকার কম ফুটন্ত দ্রাবক জাতীয় কৃত্রিমভাবে তৈরি গ্যাস, যা শীতলীকরণ যন্ত্র যেমন ফ্রিজ, এয়ার কন্ডিশনার, অ্যারোসোল এসবে ব্যবহার করা হচ্ছে। এর ফলে নানা ধরনের এই যে সমস্যার সৃষ্টি হচ্ছে। এসবের অণু খুবই শক্তিশালী। এই গ্যাস ওজোন স্তরের ওজনকে ধ্বংস করে তাতে এক ধরনের ছোট ছোট ছিদ্র করা হচ্ছে, একে ওজোন হোল বলা হচ্ছে, যার মাধ্যমে পৃথিবীতে নীল বেগুনি রশ্মির আল্ট্রাভায়োলেট রে সরাসরি চলে আসছে। নীল বেগুনি রশ্মি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির সাথে স্কিন ক্যান্সার সহ নানাবিধ জটিল রোগের সৃষ্টি করে। কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, তারপরে মিথেনের তুলনায় ক্লোরোফ্লোরোকার্বন বিশ্ব উষ্ণতার জন্য ব্যাপকভাবে দায়ী বলে ধারণা করা হয়। এরপরে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা যে মহাদেশীয় সরণ বা কন্টিনেন্টাল ড্রিপ হচ্ছে যে পৃথিবী রয়েছে, আমাদের পৃথিবী, এখানে অনেকগুলো প্লেট রয়েছে। এই অনেক প্লেটগুলো ক্রমাগত একটি থেকে আরেকটির থেকে সরে যাচ্ছে। ধারণা করা হয় অস্ট্রেলিয়া মহাদেশ এক সময় এশিয়ার সাথে জুড়ে ছিল, কিন্তু ক্রমান্বয়ে এই কন্টিনেন্টাল ড্রিফটের ফলে এগুলো সরে গিয়েছে। পৃথিবীর স্থলভাগ যখন একটু একটু করে ছেড়ে যেতে শুরু করলো, ঠিক তখনই ধীরে ধীরে সৃষ্টি হলো আমাদের মহাদেশ বা বিভিন্ন দেশের সমষ্টি। লক্ষ লক্ষ বছর আগে এই প্রক্রিয়ায় মহাদেশের জন্ম হয়েছে। মাটির এই সরে যাওয়া বা ছেড়ে যাওয়ার ফলে পৃথিবীর স্থলভাগের জলাশয়গুলির অবস্থান পরিবর্তিত হয়েছে এবং পরিবর্তন হয়েছে সমুদ্রের স্রোত ও বায়ু প্রবাহে। এই পরিবর্তনগুলি জলবায়ুর ওপর খুব দৃঢ়ভাবে প্রভাব রাখছে। আজও এই মহাদেশীয় যে সরণ সেটি চলমান রয়েছে এবং এর ফলেও প্রাকৃতিকভাবে জলবায়ু পরিবর্তিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমরা আগ্নেয়গিরির নাম অবশ্যই শুনেছ। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ভিডিও তোমরা দেখেছ। তোমরা জেনে থাকবে যে ইতালির বিখ্যাত পম্পেই নগরী শুধু এই আগ্নেয়গিরির উৎপাতের কারণে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। যখন কোনো আগ্নেয়গিরি থেকে উদগীরণ শুরু হয়, এই উদগীরণের ফলে প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, জলীয় বাষ্প থাকে, ধুলো, ছাই আরও বিভিন্ন কেমিক্যালের উদ্ভব ঘটে। উদগীরণ খুব বেশি দিনের স্থায়ী হয় না, সামান্য কয়েকদিন মাত্র স্থায়ী থাকে, কিন্তু এর ফলে প্রকৃতিতে একটি ব্যাপক মাত্রায় নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। যেমন তোমরা চিন্তা করতে পারো সাইক্লোনের কথা। সাইক্লোন মাত্র কয়েক মিনিট হতে পারে, কিন্তু এর যে ধ্বংসলীলা, এর যে তাণ্ডব, সেটি কয়েক মাসে, বছরে আমরা পূরণ করতে পারি না। ঠিক একইভাবে আগ্নেয়গিরির ক্ষেত্রেও যে প্রভাবটি রাখছে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে একটি সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। গ্যাস এবং ভূপৃষ্ঠে আসা স্বাভাবিক সূর্যরশ্মির পথে বাধা সৃষ্টি করে, ফলে জলবায়ু অনেকটাই ঠান্ডা হয়ে যায় উক্ত সময়ে। এরপরে আছে পৃথিবীর কক্ষপথ। আমাদের পৃথিবীর কক্ষপথ
উলম্ব তলের সাথে 23.5 ডিগ্রি কোণে হেলে রয়েছে। হেলে থাকার ফলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঘটনা ঘটে থাকে, ঋতু পরিবর্তিত হচ্ছে নানাভাবে। পৃথিবী হেলে থাকার পরিবর্তন যদি ঘটে তাহলে কি হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা? জলবায়ুর ওপর বড় প্রভাব ফেলবে, একটি বিশাল মাত্রায় চেঞ্জ আসবে, জলবায়ু চরম আকার ধারণ করবে। চরম বলতে কেমন বোঝে জলবায়ু? তোমরা মনে করতে পারো মরুভূমির জলবায়ুর কথা, যেখানে দিনের সময় অসম্ভব অসহনীয় গরম থাকে, বা যখন রাত্রিকাল আসে সেখানে একটি তীব্র ঠান্ডা পরিবেশ অনুভূত হয় এবং কম্বল গায়ে দিয়ে থাকতে হয়। এরকম জলবায়ুকে বলা হচ্ছে চরম মাত্রার জলবায়ু বা চরম জলবায়ু। যদি পৃথিবীর কক্ষপথ বেশি হেলে যায় তাহলে কি হবে? গ্রীষ্ম ঋতু আরও বেশি গরম হয়ে যাওয়া ও শীত ঋতু আরও ঠান্ডা হয়ে যাবে। কম হেলে থাকা মানে গ্রীষ্মকাল কম গরম এবং শীতকালে ঠান্ডা কম হবে। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসি আমরা জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম বলতে কি বোঝায় প্রিয় শিক্ষার্থীরা? জীব যোগ অশ্ব। জীব মানে যার দেহে জীবন রয়েছে সেটি জীব। অশ্ব মানে এখানে পাথর বোঝানো হয়। অর্থাৎ জীবদেহ যখন মাটির নিচে চাপা পড়ে বছরের পর বছর লক্ষ লক্ষ বছর অবস্থান করে বিশেষ প্রক্রিয়ায় পাথরের মতো আকৃতি ধারণ করে, বা এখানে বলা হচ্ছে গ্যাস বা তরল পদার্থে থাকে, সেটি জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি বলা হচ্ছে এক প্রকার জ্বালানি যা বায়ুর অনুপস্থিতিতে অবাধ পচন প্রক্রিয়ায়, অবাধ পচন হচ্ছে যেখানে অক্সিজেনের অনুপস্থিতি থাকবে, মৃত গাছের পাতা, মৃত দেহ, যেসব জীবদেহ রয়েছে সেগুলোকে বলা হচ্ছে, ইত্যাদি জীবনের উপাদান হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থেকে এই জ্বালানি তৈরি হয়। এই জ্বালানি যে তৈরির প্রক্রিয়া সেটি মিলিয়ন বছর ব্যাপী চলে। জীবাশ্ম জ্বালানিতে যে কার্বন থাকে সেটার পরিমাণ অত্যধিক। কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল যেমন কেরোসিন, ডিজেল, অকটেন, সো অন, এসবই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। প্রথমে এই জ্বালানিগুলো যেসব তোমার ক্রুড অয়েল রয়েছে, অপরিশোধিত তৈল বলা হয়, সেগুলোতে তোমার ডিজেল, পেট্রোল, তারপরে রান্না করার গ্যাস, বিভিন্ন জিনিসগুলো একত্রে থাকে। এগুলিকে তোমার পিউরিফাই করে বিভিন্ন প্রক্রিয়ায়, পরিশোধন প্রক্রিয়ায় আলাদাভাবে আলাদা করা হয় আর কি। এরপরে আছে নগরায়ন। নগরায়ন বলতে আমরা কি বুঝি প্রিয় শিক্ষার্থীরা? নগরায়ন বলতে আমরা এমন এক প্রক্রিয়াকে বুঝি যেখানে মানুষ তার জীবন তাগিদে বা বিশেষ প্রয়োজনে শহরমুখী হয়ে থাকেন, নগরে আসেন আর কি। এটাই হচ্ছে নগরায়ন। অর্থাৎ গ্রামীণ পরিবেশ থেকে তিনি যখন শহরমুখী হন, শহরমুখী প্রক্রিয়াকে বলা হচ্ছে নগরায়ন। নগরায়ন ক্রমাগত শিল্প বিপ্লবের ফলে ব্যাপক মাত্রায় চলছে। এই নগরায়নের ফলে কি হয়েছে? তোমার যে জীবাশ্ম জ্বালানি সেটি অসম্ভব পরিমাণে, কল্পনাতীতভাবে বেড়ে গিয়েছে। যানবাহন তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে, যানবাহনের পরিমাণ অত্যধিক বেড়ে গিয়েছে, জীবাশ্ম জ্বালানি বাড়ছে। মানুষ রান্না করার জন্য যে জীবাশ্ম জ্বালানি আছে, তোমরা গ্যাস ব্যবহার করছে কিংবা কেরোসিন ব্যবহার করছেন, যেটাই ব্যবহার করেন না কেন, জীবাশ্ম জ্বালানির পরিমাণ বেড়ে যাচ্ছে। এর ফলে যে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক বিভিন্ন গ্যাস নির্গত হচ্ছে, গ্রিন হাউস গ্যাস, এই গ্রিন হাউস গ্যাসের দ্বারা নানা রকম পরিবেশ বিপর্যয়ের ঘটনা ঘটছে। জলবায়ু পরিবর্তনের জন্য, বিশ্ব উষ্ণায়নের জন্য, এই জন্য নগরায়নকে দায়ী করা হচ্ছে। বন নিধন, বনকে যখন বনভূমির যে গাছপালা রয়েছে সেটিকে নির্বিচারে নিধন করাকে বলা হচ্ছে বন নিধন। মানুষের বসতি স্থাপন, কৃষিকাজ কিংবা জ্বালানি, বিভিন্ন অসৎ উদ্দেশ্য, বিভিন্ন কারণে যখন বনভূমি বৃক্ষ নিধন করে তাকে বন নিধন বলা হচ্ছে। তোমরা জানো যে আমরা যে অক্সিজেন ক্রমাগত নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করছি,
এবং আমাদের প্রশ্বাসে কার্বন ডাইঅক্সাইডকে নির্গত করছি। এই যে ব্যালেন্সটি ঠিক রেখেছে কিন্তু বনভূমি। বনভূমিতে যে গাছপালা রয়েছে সেই গাছপালা আমাদের নির্গত কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে এবং তারা বিনিময়ে এক্সচেঞ্জ করছে অক্সিজেন, আমাদের বেঁচে থাকার প্রাণ শক্তি। এই অক্সিজেনের মাধ্যমে আমরা বেঁচে আছি। কিন্তু বনভূমির ক্রমাগত নিধনের ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অত্যধিক পরিমাণে বেড়ে যাচ্ছে। বলা হয়ে থাকে একটি দেশের জন্য যে দেশের আয়তন তার 25% বনভূমি থাকা উচিত একটা ভালো পরিবেশের জন্য, কিন্তু সেটি নিশ্চিত করা যাচ্ছে না শুধু এই ক্রমাগত বন নিধনের কারণে। শিক্ষার্থীরা, এরপরে রয়েছে ডিটারজেন্ট। আমরা এমন কেউ ব্যক্তি নাই যে বা যারা ডিটারজেন্টের সাথে পরিচিত না। আমরা যে ডিটারজেন্টটি ব্যবহার করছি না কেন সেখানে বিভিন্ন যে রাসায়নিক উপাদান রয়েছে এগুলো সরাসরি পরিবেশ দূষণের সাথে জড়িত। এগুলোর মাধ্যমে গ্রিন হাউস ইফেক্টের প্রভাব পড়ছে, আমাদের পরিবেশকে দূষিত করছে, পরিবেশের উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে, জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। এবারে আমরা শুরু করব জলবায়ু পরিবর্তনের প্রভাব। প্রিয় শিক্ষার্থীরা, জলবায়ু পরিবর্তনের প্রভাব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই কোর্সে, এবং এর প্রভাব সম্পর্কে আমাদের ভালোভাবে অবহিত হতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের বিপর্যয়ের ঘটনাকে আমাদের দেশের বন ও পরিবেশ মন্ত্রণালয় 90-এর দশকে প্রণীত ন্যাশনাল এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান এ দীর্ঘমেয়াদী একটি সমস্যা হিসেবে চিহ্নিত করেন। কোনো দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব সত্যি কি পড়েছে কিনা তা বিচারের জন্য 4টি মানদণ্ডে বিবেচনা করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোথায় প্রাকৃতিক দুর্যোগ বেশি হচ্ছে, সবচেয়ে বেশি জনসংখ্যা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত দেশটি ক্ষতি মোকাবেলায় বা অভিযোজনের জন্য এরই মধ্যে কি কি পদক্ষেপ নিয়েছে, এই 4টি ক্রাইটেরিয়াকে এখানে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশে যেসব জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা এর মধ্যে লক্ষ্য করেছি সে সম্পর্কে আমরা একটু অবহিত হই সংক্ষেপে। 1985 সাল থেকে 1998 সাল যে 14 বছর রয়েছে সময়, এই 14 বছরের মে মাসে যে গ্রীষ্মকাল সেখানে টেম্পারেচার অলরেডি 1 ডিগ্রি কিন্তু বৃদ্ধি পেয়েছে। নভেম্বর মাসের টেম্পারেচার 0.5 ডিগ্রি সেলসিয়াস বা হাফ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের মাটির লবণাক্ততা বৃদ্ধি বর্তমানে কিন্তু একটি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। 2009-10 সালের চিত্রে 8,30,000 হেক্টর কিন্তু লবণাক্ততার শিকার। আমাদের দেশে গড় বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে ভয়াবহ আকারে, এবং এর ফলে 1988 সালে, 1998 সাল, 2002 সাল, 2003 সাল, 2004 সাল, 2007 সালে কিন্তু ভয়াবহ বন্যা হয়েছে। এবারেও কিন্তু বন্যা বেশ রেড অ্যালার্মিং পর্যায়েই ছিল 2020 সালের এই বন্যা। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে। সিডুর, আইলা, নার্গিস, মহাসেন সম্প্রতি আমাদের দেশে ঘটে যায় বছর, আমফান, এসব ঘূর্ণিঝড়ের সংখ্যা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গ্রীষ্মকালে সমুদ্রের লোনা পানি দেশের অভ্যন্তরে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করেছে, যেটি অত্যন্ত একটি উদ্বেগের বিষয় আমাদের কাছে। লবণাক্ততা আমরা একটু আসি। উজান থেকে পানি প্রবাহ বাধা ও কম বৃষ্টিপাতের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ত জমির পরিমাণ কিন্তু বেড়েছে, যা ভবিষ্যতে তাপমাত্রা বৃদ্ধি এবং পরিমিত বৃষ্টিপাতের অভাবে আরও বেশি সমস্যার সৃষ্টি করবে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। 1973 সালে 15 লাখ হেক্টর জমি মৃদু লবণাক্ততায় আক্রান্ত হয়, যা 1997 সালে এসে দাঁড়িয়েছে 25 লাখ হেক্টরে।
বর্তমানে এর পরিমাণ 30 লাখ হেক্টর বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে মোট উপকূলীয় এলাকা প্রায় 25 লাখ হেক্টর, যার মধ্যে বর্তমানে প্রায় 10.5 লাখ হেক্টর জমি বিভিন্ন মাত্রা লবণাক্ততায় অলরেডি কিন্তু আক্রান্ত হয়ে গেছে। দক্ষিণ পশ্চিম যশোরে দেখতে পাওয়া যায়, সেখানে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি প্রবাহ কমে যাওয়ায় লবণাক্ততা বৃদ্ধি পায়। সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে আমরা বলতে পারি, দেশের খুলনার দাকব সহ দক্ষিণাঞ্চলে সমুদ্র ভূভাগের অনেক ভেতর পর্যন্ত লোনা পানি 2009 সালে কিন্তু ঢুকে পড়েছে। এই সমস্যা উপকূলীয় অঞ্চল থেকে যশোর, কুষ্টিয়া, ফরিদপুর এবং কুমিল্লা পর্যন্ত উত্তর দিকে কিন্তু বিস্তৃত হয়েছে 2010 সালের চেয়ে, এবং আরও উত্তরে বিস্তৃত হতে পারে বলে বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন। 1990 খ্রিস্টাব্দে দেশে লবণাক্ত ভূমির পরিমাণ ছিল 8,30,000 হেক্টর। 2001 খ্রিস্টাব্দে এসে হয়েছে 30,50,000 হেক্টর। কম বৃষ্টিপাতের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততার সমস্যা দিনে দিনে আরও জটিল হয়ে উঠবে বলে সবাই ধারণা করছে। বরিশাল ও পটুয়াখালীর মতো উপকূলীয় এলাকায় লবণাক্ততার পরিমাণ 2 পিপিটি থেকে বেড়ে অত্যন্ত খারাপ অবস্থার দিকে যাচ্ছে। 7 পিপিটি হয়ে গেছে 2009 সালে। চট্টগ্রাম শহরের সন্নিকটে হালদা নদীর পানিতে লবণাক্ততার পরিমাণ 2008 সালে 8 পিপিটি হয়ে গেছে। হালদা নদী আমাদের দেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নদী থেকে বিভিন্ন শ্রেণীর মাছের রেণু সংগ্রহ করা যায়। আমাদের দেশের যে প্রাকৃতিক প্রজনন ব্যবস্থা রয়েছে, সেখানে হালদা নদীর একটি অর্থনৈতিক, প্রাকৃতিক, পরিবেশ, বাস্তু সংখ্যান যেটাই বলো না কেন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হালদা নদীর যদি পরিবেশটি নষ্ট হয়ে যায়, সেখানে মাছের পোনা যদি সংগ্রহ না করা যায়, সেখান থেকে মাছের ডিম যদি নষ্ট হয়ে যায় এই পানি, লবণাক্ত পানির অভাবে, তাহলে আমাদের দেশের ওপর সুদূর প্রসারী একটি অর্থনৈতিক চাপ আসবে। আমাদের প্রাকৃতিক জলাশয় থেকে সংগৃহীত মাছের রেণুর সংখ্যা একেবারেই কমে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী, সময় স্বল্পতার কারণে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনা জানিয়ে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ ক্লাসে যুক্ত থাকার জন্য। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো।